আসসালামু আলাইকুম। দশম শ্রেণী, তোমাদের মাঝে বিরতির পরে অর্থাৎ অবকাশের পরে আবার রীতিমতো তোমাদের ক্লাস শুরু হয়েছে। তো দশম শ্রেণী স্টুডেন্টদের বলবো যে পড়াশোনা তোমাদের যে গতি প্রকৃতি রয়েছে সেটা আরও বাড়াতে হবে। কারণ হচ্ছে যে তোমরা জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক দেবে, তার উপর করোনার আবহ, স্কুলে বা হোস্টেলে থেকে নিয়মিত যে পড়াশোনা সেই পড়াশোনা থেকে তোমরা ডিটাচ আছো। কাজেই তোমাদের পরিশ্রমের যে মাত্রা সেটা বাড়াতে হবে। এবং তোমরা এটাও জেনেছো যে তোমাদের একটা মক টেস্ট নেওয়া হবে 50 মার্কসের। কাজেই এখন তোমাদের সিরে সংক্রান্তি, আসন্ন বিপদ, তোমাদের পড়াশোনার যে মাত্রা রয়েছে সেটাকে আরো বাড়াতে হবে। তো আমি শুরু থেকে আবার তোমাদের কবিতাগুলো রিভিশন করে প্রশ্ন উত্তর করব, কবিতা এবং বাংলা ব্যাকরণ রিভিশন করে। তো আজকে আমি তোমাদের অসুখী একজন কবিতাটা রিভিশন করে প্রশ্ন উত্তর 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আগেই মাধ্যমিকের যে সিলেবাসে 35 থেকে 40% বাদ দেওয়া হয়েছে, সেই সিলেবাস তোমরা পেয়েছো। সেখানে তোমাদের যে কবিতাগুলো রাখা হয়েছে, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, রাখা হয়েছে প্রলয় উল্লাস, রাখা হয়েছে অভিষেক এবং আফ্রিকা। তোমাদের যেটা বাদ দেওয়া হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে। তাহলে 5টা কবিতা আছে। অসুখী একজন দিয়ে আমরা শুরু করব। কবিতার নাম অসুখী একজন। কবিকে পাবলো নেরুদা। তো কবিতার নাম কি আমাদের? অসুখী একজন। কবি হচ্ছেন পাবলো নেরুদা। এটা তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য কি করেছেন? তর্জমা করেছেন। নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে তার নাম হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। উৎস হচ্ছে এটা, বিদেশি ফুলে রক্তের ছিটে। তো আমরা কবিতাটা সংক্ষেপে একবার তোমাদের সামনে উপস্থাপন করে, কবিতার মূল আলোচনা করে আমরা 5 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আগে যেটা করেছি এমসিকিউ 1 নম্বর, 3 নম্বর থেকে 5 নম্বর গেছি।
আমরা এবার 5 নম্বর প্রশ্ন থেকে আমি আলোচনা শুরু করব। তার আগে কবিতার মূল বিষয়বস্তু আরেকবার তোমাদের সামনে তুলে ধরছি। অসুখী একজন এই কবিতার নাম দেওয়া হয়েছে। তো এই কবিতার মূল কবি হচ্ছেন কে? পাবলো নেরুদা। এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে, সেটা হলো যে এই অসুখী কে? এখানে তো সহজ সরল মানে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তি আনহ্যাপি, সুখী নয়, সে কোনো দিক থেকে দুঃখ পেয়েছে। সেটা মহিলাও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। কিন্তু কবিতার আলোচনা করতে গিয়ে আমরা যেটা পেয়েছি সেখানে একজন মহিলার কথাই বলা হয়েছে। কিন্তু অনেক সমালোচক অনেকে এই কথাটার উপর জোর দিয়েছেন যে এই অসুখী বলতে জন্মভূমিকে বা মাতৃভূমিকে বোঝানো হয়েছে। আমি ছাত্রছাত্রীদের এই বিষয়টা বলতে চাই যে এই যে একজন কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, একজন অসুখী, একজন একজন কোনো জড় বস্তু বা জড় পদার্থের, কোনো জড় বস্তু বা জড় পদার্থের আগে একজন বুঝতে পারে না। তাহলে কোনো চেতনা যুক্ত প্রাণী, যার জীবন আছে, যার প্রাণ আছে, যে উত্তেজনায় সাড়া দেয়, তার সঙ্গে অসুখী একজন যুক্ত যেহেতু আছে, তাই এটা কোনো বস্তুবাচক জিনিস নয়, এটা প্রাণের সত্তা আছে যেখানে, অর্থাৎ প্রাণীবাচক। তাই এটা জনৈক মহিলা হতে পারে, জনৈক পুরুষ হতে পারে, অর্থাৎ এটা যে প্রাণীবাচক সেক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু একটা পার্থক্য আমাদের থেকেই যায়, সেটা হলো যে সাহিত্যে কল্পনার আশ্রয় করা যায়, সাহিত্যে জড় পদার্থের মধ্যে প্রাণের বিকাশ, প্রাণের সত্তা আরোপ করা যায়। এটাকে সাহিত্যের সমাজ শক্তি অলঙ্কার বলে। তোমরা উচ্চ ক্লাসে গিয়ে পড়বে, হায়ার ক্লাসে যখন পড়াশোনা করবে, যে কোনো জড় বস্তুর উপরে জীবের সত্তা আরোপ করলে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমিতে আমরা দেখেছি সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দোলায় গেছে। বাতাস শ্বাস প্রশ্বাস ফেলছে, শ্বাস প্রশ্বাস কে ফেলে? প্রাণীরা ফেলে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা কার ঘটে? প্রাণীর ঘটে। সেখানে জড় বস্তুর উপর প্রাণের সত্তাকে, প্রাণের বৈশিষ্ট্যকে আরোপ করেছেন কবি। সেক্ষেত্রে আংশিক বিতর্ক থেকেই যায়। কিন্তু তোমাদের বলবো, তোমরা উত্তর এইভাবেই করবে যে কবি এখানে অসুখী বলতে জনৈক মহিলা বা প্রেয়সী বা তার স্ত্রী বা প্রাণপ্রিয়া মহিলার কথা বলেছেন, আবার কেউ কেউ জন্মভূমি বা মাতৃভূমিরও কথা বলেছেন। এই কথাটাই বলবে। তাহলে আমরা অসুখী একজন বুঝতে পারলাম। এটা তর্জমা করেছেন বাংলায় কে? নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছেন। পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, ছোট্ট দেশ চিলি। 1904 খ্রিস্টাব্দে পাবলো নেরুদার জন্ম। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। কূটনীতিক হয়ে অনেক পদ তিনি সামলেছেন, যার সূত্র ধরে দেশ বিদেশ অনেক জায়গা ঘুরতে হয়েছে পাবলো নেরুদাকে, যার ফলে জীবন জগৎ, সমাজ, সভ্যতা, রাষ্ট্র, দেশ, মানুষ, পরিবার, পরিজন সবার সম্বন্ধে তিনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। সে অভিজ্ঞতা তিক্তও হতে পারে, মিষ্টও হতে পারে। আর সেই অভিজ্ঞতার কথা তার কাব্যে ফুটে উঠেছে ছত্রে ছত্রে। তিনি একজন বিতর্কিত লেখক হলেও, বিতর্কিত কবি হয়েও তিনি 1971 খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। 1971 সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এরপরে তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সূত্র ধরে হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আমি সংক্ষেপে তার জীবনকাল বললাম পাবলো নেরুদা। তো এরপরে আমরা দেখব যে কবি এই কবিতায় কি বলতে চেয়েছেন। কবিতাটাকে সংক্ষেপে আমি বলবো, আলোকপাত করব, তারপরে কবিতার মূল বিষয়বস্তু আলোচনায় আমি যাব।
কবি পাবলো নেরুদা বলছেন যে একজন সৈনিক, একটা সৈনিকের দেশ এবং দশের জন্য সে ফাইট করে, সে দিবারাত্রি প্রহরীর মতো আগলে থাকে, দেশ আমাদের নিরাপত্তা দান করে। সেই সৈনিক যখন তার প্রাণপ্রিয়া স্ত্রীকে, তার প্রেয়সীকে দাঁড় করিয়ে দিয়ে রেখে চলে যায়, বা তার জন্মভূমিকে, তার গ্রামকে সে যখন দাঁড় করিয়ে দিয়ে চলে যায়, তখন তার অপেক্ষার প্রহর গুনতে থাকে কে? তার প্রাণপ্রিয়া স্ত্রী। সে সৈনিক জানে যে আমার ফেরাটা কোনো নিশ্চয়তা নেই, কারণ যুদ্ধ এক ভয়াবহ কঠিন জায়গা। যুদ্ধের মুখোমুখি হয়ে যারা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তারাই ভালো জানেন যে সেটা কত কঠিন, সেটা কত জটিল, সেটা যে মসৃণ পথে হয় না, সেটা তাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে। তাই তিনি ফিরবেন কি ফিরবেন না সেটা খুব ভালো করেই জানেন। কিন্তু এই ভদ্র মহিলার অপেক্ষার শেষ থাকে না, কারণ মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, মানুষের অপেক্ষার শেষ নেই, প্রতীক্ষার শেষ নেই। কবি বললেন যে সে সৈনিক দিনের পর দিন চলে গেল, একটা সপ্তাহ বছর কেটে গেল, কিন্তু তার প্রাণপ্রিয়া স্ত্রী, তার প্রেয়সী তার অপেক্ষায় আছে। কবি এই কবিতার সচলতার কথা বুঝাতে গিয়ে, প্রবাহমানতার কথা বুঝাতে গিয়ে বললেন, হেঁটে গেল গির্জার একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাল। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাল। কবি কেন বললেন আমরা এটা সাধারণভাবে নেব না। এই কবিতার প্রত্যেকটা লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবাহী। প্রত্যেকটা লাইনের গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে খুব বেশি। ব্যাখ্যা করলে আমরা বুঝতে পারবো। তো একটা কুকুর চলে গেল, গির্জার এক নাল হেঁটে গেল বলতে কবি কি বুঝাতে চাইলেন? স্বাভাবিকভাবেই তিনি বর্ণনা করলেন, কবির চোখে ধরা পড়লো তাই সেটা সাহিত্যের আঙ্গিনায় নিয়ে এলেন না। কবি যে বিষয়টা এখানে বলতে চাইলেন যে সৈনিক ফিরেনি আর তার প্রাণপ্রিয়া স্ত্রী তার অপেক্ষায় আছে। এখানে একটা বিরহ বিরাজ করছে, এখানে একটা দুঃখ বিরাজ করছে, না ফেরার অপেক্ষায় রয়েছে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন। কিন্তু জীবনের প্রবাহমানতা, জীবনের সচলতা, জীবনের ছন্দ, জীবনের গতিময়তা কোথাও এক বিন্দু থেমে নেই। কুকুর সে আপন ছন্দে যেভাবে যায় চলে যাচ্ছে, গির্জার নান যেভাবে পূজা অর্চনা করে ঠিক সেইভাবেই করছে। অর্থাৎ জীবনের কোথাও ছেদ নেই, বিরাম নেই, বিরতি নেই, সময় আপন দিকে চলে চলেছে। সময় চলিয়া যায় পাগল, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সে আপন গতিতে চলে যায়। কবি সেই দিকটা, সেই বিষয়টা পাঠক সমাজকে বুঝাতে চেয়েছেন। এরপরে কি হলো? দিনের পর দিন এলো না, তারপরে কি হলো? বৃষ্টিতে ধুয়ে দিল তার পায়ের দাগ, ঘাস জন্মানো রাস্তা। মানুষ দেখবে যে তোমরা যে জায়গায় চলাচল হয়, ফুটবল মাঠ, সেখানে যদি খেলার অযোগ্য হয়, ছাত্র ছাত্রীরা যদি নিয়মিত না খেলে, সেখানে মানুষের পায়ের দাগ, পায়ের স্পর্শ সেখানে যদি না পড়ে, তাহলে লম্বা লম্বা ঘাস জন্মায়। আর যদি সেদিকে যাতায়াত শুরু হয়, সেদিকে যদি নিয়মিত খেলা হয়, তাহলে সেখানে ঘাসের মৃত্যু ঘটে, ঘাসের জীবনের পরিসমাপ্তি ঘটে, সেখানে মসৃণ হয়ে যায়, নাড়া হয়ে যায়। যেমন মাথার চুল কামিয়ে দিলে নাড়া হয়ে যায়, মসৃণ দেখায়, ঠিক সেই রকম। কিন্তু সেখানে ঘাস জন্মে গেল, অর্থাৎ যে ব্যক্তিটা হাঁটবে, যে ব্যক্তিটা পদচারণা করবে, যে ব্যক্তিটা প্রতি পদে পদে বুঝিয়ে দিবে তার অবস্থান, তার অবস্থিতির কথা, সেই ব্যক্তিই তো এখন অনুপস্থিত, অর্থাৎ সে সৈনিক নেই। কবি সে কথাই বুঝাতে চান। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো, সময় আরো ভারবাহী হলো, পাথরের মতো দিনগুলো নেমে এলো, যেন পার হতে চাইল না। কার কাছে? স্বদেশ ভূমির কাছে, মাতৃভূমির কাছে, প্রেমিকার কাছে, সেই জনৈক নারীর কাছে, সেই প্রেয়সীর কাছে। এরপরে যুদ্ধ হলো। যুদ্ধ হলে যা হয়, যুদ্ধ মানুষকে ফুল বিতরণ করে না, যুদ্ধ মানুষকে শান্তির পথ দেখায় না, যুদ্ধ মানুষকে স্নিগ্ধতার হাতছানি দেয় না, যুদ্ধ মানুষের সামনে সৌন্দর্য মনোরম কোনো পরিবেশকে তুলে ধরে না, যুদ্ধ কোনো প্রাকৃতিক পরিবেশকে সুরভিত করে না। করে না। যুদ্ধ আনে হিংসা, যুদ্ধ আনে ধ্বংস, যুদ্ধ আনে অশান্তি, যুদ্ধ মানুষকে অসুখী করে, যুদ্ধ কান্নার রোল, পরিবেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সভ্য সমাজের একটা প্রান্ত থেকে আর একটা প্রান্ত, দেশের একটা প্রান্ত থেকে আর এক প্রান্ত হাহাকার করে। স্বজন হারানো, আত্মীয় স্বজন হারানো, কেউ তার বাবাকে হারিয়েছে, কেউ তার ভাইকে হারিয়েছে, কেউ তার একমাত্র পুত্রকে হারিয়েছে যুদ্ধে।
তাহলে যুদ্ধ স্বজন হারানো কান্না বলে আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়, চোখের জলে যেন বালি মাটা কাদা, সে যেন শুকনো মাটি কাদায় লিপ্ত হয়, অশ্রুর স্রোত যেন বয়ে যায় নদীর স্রোতের ন্যায়। তাহলে যুদ্ধ মানুষকে আনন্দ দেয় না, সেই যুদ্ধ নেমে এলো, শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ কেউ রেহাই পেল না। কবি আবার এখানে শিশু আর বাড়ির কথা বললেন। যে শিশু হচ্ছে সব জাতের ঊর্ধ্বে, যে শিশু হচ্ছে ফুলের মতো, যে শিশু হচ্ছে সভ্যতার প্রতীক, যে শিশু হচ্ছে শান্তির প্রতীক, যে শিশু স্নিগ্ধতার প্রতীক, যে শিশু সৌন্দর্যের প্রতীক, সেই শিশুরাই যুদ্ধে নিহত হলো। তারপরে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হলো। কবি চলে গেলেন, স্মৃতিচান করলেন সেই তার ফেলে আসার জীবন। এটা কবির জীবন নয়, জনৈক সৈনিকের জীবন। তার সেই দোলনা, তার সেই ঝুলন্ত বারান্দা, তার সেই গোলাপ ফুল, তার সেই সুন্দর বাড়ি, সব কিছু যুদ্ধে মুখে ধ্বংস হয়ে গেল। যুদ্ধ কোনোদিন বলে না যে না আমি আর ধ্বংস করব না। আগুন যেমন তার লেলিহান শিখায় সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়, আগুন কখনো জ্বালানিকে বলে না যে আর আমার দরকার নেই, বন্ধ করো আমাকে জ্বালানি দেওয়ার। ঠিক তেমনি যুদ্ধ কোনোদিন তার ক্লান্তি নেই, তার কোনো বিরাম নেই, বিরতি নেই। সমস্ত কিছু যুদ্ধের এতে ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না, সে তার অপেক্ষায় থেকে গেল। তাহলে কবির কবিতায় অনেকগুলো বিষয় পাঠক সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছেন। নাম্বার 1, যে প্রেমিক এবং প্রেমিকার তাদের যে বিরাম, তাদের যে বিরতি, তাদের যে অপেক্ষা, তার শেষ নেই। নাম্বার 2, সব কিছুকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে, কিন্তু স্নেহ, ভালোবাসা, সৌন্দর্যময়তা, স্নিগ্ধতা, শ্রদ্ধা, এগুলো যুগের পরিবর্তন হতে পারে, কালের পরিবর্তন হতে পারে, পৃথিবী এক প্রান্ত থেকে আর এক ধ্বংসের মুখে পড়তে পারে, যুগ যুগ পার হতে পারে, শত শত বছর অতিক্রান্ত হতে পারে, কিন্তু এইগুলোর কোনো মৃত্যু নেই। এগুলো অমোঘ, কালের অমোঘ নিয়মে এগুলো চলতে থাকবে। পাখি গান গাইবে, দক্ষিণের বাতাস বইবে, মা তার শিশুকে কোলে নিয়ে আদর করবে, আকাশের মনোরম স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি হবে, বৃষ্টি তার বৃষ্টি দান করবে, সূর্য তার কিরণ দান করবে, কোনো কৃপণতা থাকবে না, চাঁদ তার স্নিগ্ধময়তা আলো দিয়ে পরিবেশকে সুরভিত করবে, স্নিগ্ধ আলো দিয়ে পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। এইগুলোর কোনো বিরাম নেই, খামতি নেই। কবি সে কথাই এখানে বলতে চাইলেন, আর অপেক্ষার শেষ নেই। আর একটা বিষয় পাঠক সমাজকে বোঝাতে চাইলেন যে যুদ্ধ কোনোদিন শান্তির বার্তা বহন করতে পারে না, যুদ্ধ অশান্তি আনে আর ধ্বংস আনে, সৃষ্টি করতে পারে না। কবি সে কথাই কবিতায় বোঝাতে চাইলেন। তাহলে তোমরা মোটামুটি এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা বুঝতে পারলে, এবং আমি বেশ কিছু কবিতার লাইন ধরে তার আলোকপাত করলাম। এখন আমরা মোটামুটি 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি। অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো, বা অসুখী একজন কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। ঘুরিয়ে ফিরিয়ে আমরা বলতে পারি। তো অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা, তো আমাদেরকে টার্গেট রাখতে হবে সব সময় যে 5 নম্বরের প্রশ্নে, এটা 5 নম্বর প্রশ্ন, যে 5 নম্বরের প্রশ্নে আমাকে 4.5 পেতে হবে। যে কোনো 5 নম্বর প্রশ্নে 4.5 পেতে হবে।
তো 4.5 পেতে হলে তার উত্তরটা মানবাহী হতে হবে, আবার ভারবাহীও হতে হবে। মানবাহী বলতে গুণে মানে বিচারে ভালো হতে হবে। ভারবাহী বলতে একটা দিক আমি বলতে চাইছি, ভারবাহী বলতে ওজনে বেশি বোঝাতে চাইছি না আমি। ভারবাহী বলতে আমাদের যে শব্দ সংখ্যা বেঁধে দেবে, সেই শব্দ সংখ্যা আমরা তো কাউন্ট করব না যে গুনে গুনে তোমাকে 250 বা 300 শব্দের মধ্যে লিখতে হবে, কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে 200 বা 250 শব্দের মধ্যে বলেছে, সেখানে সেটা যেন 100 শব্দে না হয়ে যায়, আবার 250 বা 300 শব্দে বললে সেটা যেন 500 না হয়ে যায়। ঠিক এইটা যেমন বোঝায়, অপর দিকে বোঝায় যে আমি অনেক লিখলাম কিন্তু তার নিটফল শূন্য, একই শব্দ বারবার, একই বাক্য বারবার। তাহলে আমাকে লিখতে হবে সুন্দর, আর সুন্দর লিখতে গেলে সেটা ভারবাহী হয়ে, এই দুটো বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমাদেরকে এটা কি করতে হবে, 3টে ভাগ করে নিতে হবে। এক, উৎস, উৎস কোথা থেকে নেওয়া হয়েছে। 2, আর একটা প্যারা করবো আমরা, 2 নম্বর প্যারায় হচ্ছে সাধারণ আলোচনা। পয়েন্টটা কিন্তু সাধারণ আলোচনা আমি লিখবো না, তোমরা লিখবে না। মূল ভাব, এরপরে দিব উপসংহার। দেখো আমি আলোচনা করছি, প্রথমে এইভাবে শুরু করবে যে আলোচিত বা আলোচ্য অসুখী একজন কবিতাটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা, বা এইভাবে বলা যায় আলোচ্য কবিতাটি বিখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া, দেখে নাও বানানটা, EXTRAVAGARI, কাব্যগ্রন্থের অন্তর্গত অসুখী একজন কবিতার অংশবিশেষ। এই কবিতাটি তর্জমা করেছেন বিখ্যাত কবি নবারুণ ভট্টাচার্য। তাহলে আমাদের উৎস হয়ে গেল। সাধারণ আলোচনায় আসবে বরং, এটা একটা প্যারা হয়ে গেল। সাধারণ আলোচনা, উল্লেখিত কবিতাটি নামকরণ সঠিক হয়েছে কিনা সেই বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে হলে, তার আগে আমরা এটা যোগ করতে পারি কি, সাহিত্যে মূলত 3টি বিষয়ের উপর লক্ষ্য করে নামকরণ হয়ে থাকে। নাম্বার 1 কেন্দ্রীয় চরিত্র, নাম্বার 2 মূল বিষয়বস্তু, নাম্বার 3 ব্যঞ্জনাধর্মী কোন শব্দ বা বাক্য দিয়ে। আমাদের আলোচিত অসুখী একজন কবিতাটি কোন বিষয়ের উপর নির্ভর করে নামকরণ হয়েছে এবং কতটা সার্থক হয়েছে সে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হতে হলে কবিতাটা সংক্ষেপে একবার আলোচনা করা প্রাসঙ্গিক হয়ে পড়ে। তাহলে আমরা লিখলাম উৎস, তারপরে সাধারণ আলোচনা করলাম, এরপরে আমরা আসবো মূল বিষয়বস্তু বা মূল ভাব। দেখো একটার পর একটা কিভাবে আমরা আসছি, মূল ভাবে আসবো। কবি এই কবিতায় জনৈক সৈনিকের যুদ্ধক্ষেত্রে যাওয়ার কথা বলেছেন, যে সৈনিক তার প্রাণপ্রিয়া স্ত্রীকে অপেক্ষায় দাঁড় করিয়ে যুদ্ধক্ষেত্রে গেছেন
তারপর তিনি আর ফিরেননি, আর এই জনৈক মহিলার অপেক্ষারও শেষ হয়নি। এর মাঝে ঘটে গেছে অনেক ঘটনা। ঘাস জন্মে গেছে রাস্তায়, বৃষ্টিতে পায়ের দাগ মুছে গেছে, জীবন তার স্বাভাবিক ছন্দে চলেছে, যার প্রমাণ গির্জার নান এবং হেঁটে যাওয়া কুকুরের মধ্যে পাওয়া গেছে। কিন্তু সৈনিকের আর ঘরে ফেরা হয়নি। এইভাবে বছরের পর বছর কেটে গেছে। ভয়াবহ যুদ্ধ থাবা বসিয়েছে সাধারণ নিরীহ মানুষ এবং সভ্যতার মধ্য দিয়ে, যার ফলে স্বাভাবিকভাবেই সবকিছু তছনছ হয়ে গেছে যুদ্ধের করাল গ্রাসে। শিশু বাড়িরা খুন হয়েছে, শান্ত হলুদ দেবতারা স্বপ্ন দেখা থেকে বিরত থেকেছে, কবির ফেলে আসা জীবন বাড়ি বিছানা গোলাপি স্নিগ্ধতা সবকিছু বিনষ্ট হয়ে গেছে। কিন্তু ভদ্র মহিলার অপেক্ষা শেষ হয়নি, সে অপেক্ষায় থেকে গেছে, যার ফলে এই প্রাণপ্রিয় স্বামী বা সৈনিকের ফেরার হয়নি, যার ফলে হৃদয় অতৃপ্তই থেকে গেছে, অর্থাৎ সুখ থেকে বঞ্চিত লাভ করেছে, অর্থাৎ অসুখী থেকে গেছে। এই কবিতাটা অসুখীর সেই ভয়াবহতা, সেই প্রকাণ্ডময়তা, সেই বীভৎসতাকে তুলে ধরা হয়েছে ছত্রে ছত্রে, যার ফলে কবিতার নাম অসুখী একজন সার্থক হয়েছে বলে আমার মনে হয়েছে। তোমরা আলোচনা ঠিক এইভাবে করবে। এই জন্য তোমাদের বলবো যে এই প্রশ্নটা, এখন দুটো প্রশ্ন তোমাদের দিচ্ছি, এক হচ্ছে অসুখী একজন কবিতার নামকরণের সার্থকতা, আর নাম্বার 2 হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। এই দুটোকে ঠিক তোমরা লিখে এইভাবে প্র্যাকটিস করো। তাহলে এখানে তোমাদের 4টে পয়েন্ট থাকলো, পয়েন্ট উল্লেখ না করলেও প্যারা করবে, পয়েন্টের উল্লেখ না থাকলেও প্যারা করবে, এক একটা প্যারায় এক একটা জিনিস থাকবে। তো 4টে প্যারায় তোমরা ভাগ করে এইভাবে আলোচনা করবে নামকরণটা। বিষয়বস্তুটাও ঠিক তেমনি প্যারা করে করে তোমরা লিখবে। এইভাবে তোমরা যদি লিখতে পারো, বা শব্দ চয়ন যদি এইভাবে হয়, বাক্য বিন্যাস যদি এইভাবে থাকে, হাতের লেখা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং মার্জিত হয়, তাহলে তোমরা 5-এর মধ্যে 4.5 পেতে পারো, কেউ কেউ 5-এ 5ও পেয়ে যেতে পারো। তোমরা ঠিক এইভাবেই প্র্যাকটিস করো, এই আশায় আমি রাখবো।